এসএসসি জিডি তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলেই তোমার জন্যই এই ভিডিওটি। হ্যাঁ, ঠিক শুনেছো। সেন্ট্রালি এক্সাম, যেটা এসএসসি জিডি, বিশাল বড় একটা ভ্যাকেন্সি, প্রায় 40,000-এর কাছাকাছি। কিছুদিন আগেই অ্যাডভার্টাইজ বেরিয়ে গেছে, হয়তো তোমরা অ্যাপ্লিকেশন করে নিয়েছো। এই অ্যাপ্লিকেশন করে থাকলে তার কোশ্চেন প্যাটার্ন, ডিফিকাল্টি লেভেল, তোমাদের প্রিপারেশন, টাইম ম্যানেজমেন্ট এবং কোশ্চেন পেপার সম্বন্ধে একটা আইডিয়া, তোমার প্রিপারেশনের লেভেল কত দূর সেটা জানার জন্যই আজ এই ভিডিওটি। ওয়েলকাম এভরিবডি। এই কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন আইডিয়া জানার জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 2022 সালের এসএসসি জিডি পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পুরো সমাধান। এখানে অঙ্ক তো থাকছেই এবং তার সঙ্গে রিজনিং অ্যাবিলিটিরই বেশ কিছু কোশ্চেন থাকছে। কাজে ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, অনেক কাজে দেবে তোমার এই পরীক্ষার জন্য। এসএসসি জিডির সিলেবাস এবং কাট অফ মার্ক সম্বন্ধে তোমরা হয়তো ওয়াকিবহাল। 4টা পার্ট থাকবে, 4টা পার্টে 4 কুড়ি 80 নম্বরের। এবং খেয়াল রাখবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। এই নেগেটিভ মার্কিং 0.5, অর্থাৎ প্রত্যেক 4টা কোশ্চেন ভুল হওয়ার জন্য তোমার 1 নম্বর মাইনাস হয়ে যাবে। কাজে খুব সাবধানভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি এই 160 নম্বরের জন্য মাত্র সময় পাচ্ছ 60 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা। কাজে এই 1 ঘন্টা সময়ে তোমাকে এই পরীক্ষাটি দিয়ে আসতে গেলে কি পরিমাণের স্পিড থাকার দরকার? তুমি কি তোমার লেভেলের প্রিপারেশন কমপ্লিট? চলো আজ এই ভিডিওটি দেখো, তোমার অনেক কাজে দিবে। 2022 সালের এসএসসি জিডি পরীক্ষার যে কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেন ইংলিশ ভার্সনে আছে। আমি সেটাকে বাংলায় কনভার্ট করে দিয়ে অঙ্কগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানকার প্রথম অঙ্কটি আজ: A shopkeeper allows a discount of 40% on his article and still makes a profit of 20%. How much cost price does shopkeeper pay for an article whose mark price rupees 2400? একটি দ্রব্যের যদি লিখিত মূল্য 2400 হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? লক্ষ্য করো, অঙ্কটিতে প্রথমে প্রফিট বলে দেওয়া আছে 20%। 20% প্রফিট মানে কি? 20/100 কাটাকাটি করে নিলে তুমি বলতে পারো 1/5। তাহলে এখানে তোমার এটা হলো তোমার ক্রয় মূল্য সিপি, এটা কিন্তু তোমার প্রফিট। হ্যাঁ, অর্থাৎ 5 টাকার দ্রব্যে তোমার 1 টাকা লাভ। 5 টাকার কোনো দ্রব্যে বিক্রি করে যদি তুমি 1 টাকা লাভ করো, তবেই তোমার 20% লাভ। তার মানে 5 টাকা হলো তোমার ক্রয় মূল্য, লাভ হলো তোমার 1 টাকা। তাহলে 5 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ। তাহলে বলতে পারো তুমি সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস বলতে পারো বা বিক্রয় মূল্য, যেটা 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 টাকা হয়ে যাবে। এটা সেলিং প্রাইস। আবার লক্ষ্য করো, এইদিকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 40%। 40% মানে 40/100। 20 দিয়ে যদি ভাগ করে দেই, এটা 2/5 হয়ে যাবে। তাহলে ডিসকাউন্ট কিন্তু ক্রয় মূল্যের উপরে ডিসকাউন্ট হয় না। ডিসকাউন্ট হয় মার্ক প্রাইস বা লিখিত মূল্যের উপরে। তাহলে এটা মার্ক প্রাইস আর এটা তোমার ডিসকাউন্ট। তাহলে 5 টাকা লিখিত মূল্য, 2 টাকা ডিসকাউন্ট। 5 টাকা লিখিত মূল্যে 2 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে। তাহলে বলো এখানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 5 এর থেকে 2 টাকা বাদ যাবে, কারণ 5 টাকা লিখিত মূল্য আর 2 টাকা হলো ডিসকাউন্ট। তাহলে 2 টাকা ডিসকাউন্ট দিলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য হয়ে যাবে 3 টাকা। লাগেছে এইটুকু? এবার এখানে বিক্রয় মূল্য 6 টাকা, এখানে বিক্রয় মূল্য 3 টাকা। দুটাকেই যদি আমি সমান করি, লক্ষ্য করো এখানে বিক্রয় মূল্য তোমার 3 টাকা। তখন মার্ক প্রাইস ছিল তোমার কত? মার্ক প্রাইস ছিল 5 টাকা। বিক্রয় মূল্য যখন আমার 6 টাকা হবে, তখন মার্ক প্রাইস কত হবে? 3 এর ডবল 6, তাহলে 5 এর ডবল কত হয়ে যাবে? 10 টাকা। 10 টাকা কিন্তু মার্ক প্রাইস, অর্থাৎ লিখিত মূল্য। এবার যখন লিখিত মূল্য 2400 টাকা হবে, তখন সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 6 টাকা হলে সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা ছিল কিনা? তাহলে এখানে বলতে পারি আমি ক্রয় মূল্য 10 টাকা যখন লিখিত মূল্য, তখন সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা ছিল। আবার সেই লিখিত মূল্য দ্রব্যটির কোশ্চেনে লক্ষ্য করো, দ্রব্যটির লিখিত মূল্য ছিল 2400, তখন তার ক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 10 এর সঙ্গে কত গুণ করলে 2400 হচ্ছে? 240। তাহলে 240 যদি আমি এখানে গুণ করি,
240 গুণ করলে 0, 4 5 20, 5 দুগুণে 10 2 12, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত দাঁড়াবে? 1200 টাকা। বোঝা গেল? যে দ্রব্যটির লিখিত মূল্য 2400 টাকা হয়, সেই দ্রব্যটির ক্রয় মূল্য হবে 1200 টাকা, যা কিনা অপশন নম্বর 2 এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। এখানে 2 নম্বর অঙ্কের কোশ্চেনটি আছে, এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স বাই এ স্কুটার at 64 kilometer per hour and he returned to the starting place riding a bicycle at 16 kilometer per hour. Find the average speed of whole journey. অর্থাৎ এখানে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বে 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুটারে করে রওনা দিল এবং ফেরত আসার সময় সেই একই জায়গা থেকে বাইসাইকেলে 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। তাহলে টোটাল যাত্রার ওই ব্যক্তির গড় গতিবেগ কত? এখানে গড় গতিবেগ বের করতে বলছে। আমরা গড় গতিবেগ এভাবে বের করি, যেটা এভারেজ স্পিড। গড় গতিবেগ বের করার একটা ছোট্ট সূত্র আছে, যেটা 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? মনে আছে? 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই গড় গতিবেগের সূত্র। এবার এক্স ওয়াই কি জিনিস? এক্স এবং ওয়াই হলো, এক্স হলো যাওয়ার গতিবেগ, ওয়াই হলো ফিরে আসার গতিবেগ, অন্য কিছু নয়। তাহলে এখানে 2 ইন্টু যাওয়ার গতিবেগ ছিল 64 কিলোমিটার প্রতি ঘন্টা, ফিরে আসার সময় ছিল 16 কিলোমিটার প্রতি ঘন্টা। মনে পড়ে? ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 64 প্লাস 16, এই হলো গড় গতিবেগ, যেটা কিলোমিটার প্রতি ঘন্টা দাঁড়াবে। এবার এখানে 2 গুণ 64 গুণ 16, আর নিচে 64 আর 16 যোগ করলে 6 4 10, 6 7 8 80। 16 দিয়ে 80 কে ভাগ করে দাও, 5 16 80। আর এদিকে ভাগ করা যায় না, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, নিচে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 5 দুগুণে 10, 28, 5 5 25, 3 5 6 30, এত কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ওই লোকটির সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ 25.6 কিলোমিটার। লক্ষ্য করো, 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি অঙ্কগুলো বোঝা যাচ্ছে? ঠিক পুরানো অঙ্ক, বেসিক জিনিসটা খেয়াল করো। আর বেসিক জিনিসটা জানার জন্য তোমাদের ইতিপূর্বেই এই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলেই পুরনো ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। সেখানে সময়, দূরত্ব, সময় কার্যের বিভিন্ন রকম অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা আছে। তো চলো পরের অঙ্কটা দেখি। 3 নম্বর কোশ্চেনে আছে, 5 women can complete a work in 8 days while 8 children take 10 days to complete the same work. How many days will 2 women and 4 children to take complete the work? অর্থাৎ এখানে 5 জন মহিলা কিছু কাজ 8 দিনে কমপ্লিট করে, যেখানে 8 জন শিশু সেই কাজটি, একই কাজ 10 দিনে কমপ্লিট করে। তাহলে বলছে এখানে 2 জন মহিলা ও 4 জন শিশু কাজটি কত দিনে কমপ্লিট করবে। লক্ষ্য করো, 5 জন মহিলা, আমি মহিলাকে ডাব্লিউ দিয়ে লিখছি, 5 জন মহিলা কাজটি করে 8 দিনে। অতএব এক দিনে করতে কতজন মহিলা লাগবে? 8 গুণ 5, 5 গুণ 8, অর্থাৎ 40 জন মহিলা লাগবে। আবার 8 জন শিশু, 8 জন চিলড্রেন সেই কাজটি করে 10 দিনে। 10 দিনে, তাহলে 10 দিনে কাজটি করতে যদি 8 জন শিশু লাগে, তাহলে কাজটি একদিনে করতে, একদিনে করতে কতজন শিশু লাগবে? 10 গুণ 8 সমান সমান 80 জন চিলড্রেন লাগবে। বোঝা গেল? তাহলে একদিনের কাজের পরিমাণ বেরিয়ে আসলো এক মহিলা এবং শিশু। তাহলে লক্ষ্য করো, 40 জন মহিলা একদিনে যা কাজ করে, 80 জন শিশু কিন্তু সেই কাজ করে। তাহলে বলতে পারি আমি এখানে একজন মহিলা সমান সমান 2 জন শিশু। 40 দিয়ে ভাগ দিয়ে দিলাম এটাকেও এটাকেও। 40 দিয়ে ভাগ দিলে 1 হলো, 40 দিয়ে ভাগ দিলে 2 হয়ে গেল। তাহলে একজন মহিলা 2 জন শিশুর সমান। বোঝা গেল? তোমার কোশ্চেনে বলছে 2 জন মহিলা ও 4 জন শিশু। একজন মহিলার জন্য যদি 2 জন শিশু হয়, তাহলে 2 জন মহিলার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কতজন? 4 জন শিশু। তাহলে এখানে 2 জন মহিলার জন্য আমি 4 জন শিশু নিয়ে নিলাম, চিলড্রেন, প্লাস 4 জন, তাহলে 4 আর 4 8 জন শিশু। এই 8 জন শিশু ওই কাজটি কত দিনে করবে? প্রথমেই বলা ছিল 8 জন শিশু ওই কাজটি কত দিনে করবে? 10 দিনে করবে। তার মানে 2 জন মহিলা ও 4 জন শিশু
অর্থাৎ হলো 8 জন শিশু, আর 8 জন শিশু এই কাজটা 10 দিনে করবে। লক্ষ্য করো 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 4 নম্বর অঙ্কে আছে the diameter of a right circular cylinder is 14 centimeter and height is 2 centimeter. The sum of its curved surface area and the total surface area. অর্থাৎ একটি সার্কুলার সিলিন্ডার অর্থাৎ চোঙের ব্যাস বলে দেওয়া আছে 14 সেন্টিমিটার, উচ্চতা বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে বলছে। লক্ষ্য করো এই যে চোঙের ছবি, এটা চোঙ, এর ব্যাস বলে দেওয়া আছে 14, আর উচ্চতা, এটা উচ্চতা বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে ব্যাস যেহেতু আমাদের কোনো কাজে লাগছে না, আমি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলাম, 14কে 2 দিয়ে ভাগ দিয়ে দেব, তার মানে 7 সেন্টিমিটার। আর উচ্চতা বলে দেওয়া আছে এইচ বলে দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার। এবার এর বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি চেয়েছে। বক্রতলের ক্ষেত্রফল, এই তলটার ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ বক্রতলের ক্ষেত্রফল, আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই বক্রতলের ক্ষেত্রফল আর এই সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি চেয়েছে। বক্রতল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া আর সমগ্র তল অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, এই দুটার ক্ষেত্রফলের যোগফল। তাহলে লক্ষ্য করো 2 পাই আর এইচ বক্রতল, আর সমগ্র তল হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটাকে সমাধান করার জন্য বা এর মান বের করার জন্য আমি 2 পাই আর কমন নিয়ে নেব, 2 পাই আর কমন নিয়ে নেব। কমন নিলে কি থাকে, এখানে থাকে একটা এইচ প্লাস 2 পাই আর কমন চলে গেছে, এখানে থাকবে আর প্লাস এইচ, এটা এইচ। বোঝা গেল? তাহলে এবার মান বসিয়ে দেব, 2 ইন্টু পাই, পাই এর মান যেখানে বলছে 22/7, ইন্টু আর এর মান এখানে আমার কত বলছে 7, ইন্টু এখানে এইচ এর মান কত 2, এখানে এইচ এর মান কত 2, তাহলে 2 প্লাস 2 কত হচ্ছে 4, আর প্লাস আর, আর মানে কত 7, তাহলে 4 আর 7 11। বোঝা গেল? এটা হলো যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার ইউনিট হবে। এবার এখানে 7 7 কেটে দাও, 22 দুগুণে 44 ইন্টু 11, তাহলে 44 আর 11 গুণ করো 4, 4 4 8, 484 বর্গ সেন্টিমিটার হলো বক্রতল এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি। কি অঙ্কটা বোঝা গেছে? যে সূত্র দুটো খেয়াল করার চেষ্টা করবে, যে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এস আর সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এস। 484 যেটা দুটার ক্ষেত্রফলের সমষ্টি। লক্ষ্য করো 1 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে, অর্থাৎ 5 নম্বরের অঙ্কে আছে, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল টু √6, √8 এন্ড √21। অর্থাৎ 3টি সংখ্যা দেওয়া আছে, এর চতুর্থ সমানুপাতি তোমাকে নির্ণয় করতে বলছে। চতুর্থ সমানুপাতি নির্ণয় যদি মনে থাকে, খুব সহজ অঙ্ক। লক্ষ্য করো √6, 6, √8, √21 এর চতুর্থ সমানুপাতি তুমি x ধরে নাও। আর চতুর্থ সমানুপাতের নিয়ম হলো প্রথম পদ এবং শেষ পদের গুণফল যা হবে দ্বিতীয় ও তৃতীয় পদের গুণফল কিন্তু তাই হবে। তার মানে এটা আর এটার গুণফল যা হবে এটা আর এটার গুণফল সমান হবে। তাহলে আমি চতুর্থ এবং প্রথম গুণ করে দিলাম, আর এদিকে দ্বিতীয় এবং তৃতীয় গুণ করে দিলাম, দুটা সমান। তাহলে x ইকুয়াল টু কি হবে, √8 ইন্টু √21 ডিভাইডেড √6। এবার এটা একটা ছোট ক্যালকুলেশন করে নিয়ে তোমাকে কাটাকাটি করতে হবে। কিভাবে করবে? লক্ষ্য করো 8 কে আমরা ভাঙাবো এইভাবে, 4 গুণ 2 8। 21 কে আমরা লিখতে পারি 3 গুণ 7। বোঝা গেল? ঠিক একই রকম 6 কে লিখবো √2 গুণ √3। ক্লিয়ার? তাহলে এবার √2 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, রয়ে গেল কত, √4 ইন্টু √7। আর 4 এর বর্গমূল, এটা যেহেতু রুট স্কোয়ার দেওয়া আছে, 4 এর বর্গমূল কত 2, আর 7 এর বর্গমূল হয় না বলে √7ই থেকে গেল। অর্থাৎ x এর মান বা যেটা চতুর্থ সমানুপাতি কত, 2√7। লক্ষ্য করো 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 6 নম্বর অঙ্কে বলছে,
A can paint a painting in 12 days. B can paint the same in 8 days. C can paint in same 10 days. Find the approximate number of days in which painting can be paint by A. If the accompanied by both B and C together on alternate day and A start painting on the first day alone. অঙ্কটা লক্ষ্য করো, এ কোনো একটা রং করতে পারে 12 দিনে, বি সেই রং করতে সময় লাগে ওর 8 দিন, সি এর সময় লাগে 10 দিন। এবার তারা এইভাবে রংটা কমপ্লিট করলো। প্রথমে এ একা 1 দিন করলো, পরের 2 দিন যে এ প্রথমে কাজটি একা করতে সময় লাগে 12 দিন, বি এর সময় লাগে 8 দিন, সি এর সময় লাগে 10 দিন। বোঝা গেল? এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং বেসিক তথ্য যদি জানা থাকে খুব সহজেই তোমরা করতে পারবে। সময় কার্যের নিয়েও আমি প্রচুর ভিডিও এবং প্রচুর অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করছি, কাজে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো একবার রিকোয়েস্ট করব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে নাও। খুব সুন্দর সুন্দর অঙ্ক সেখানে তৈরি করা আছে। এবার এই অঙ্কটাকে শর্টকাট করার জন্য আমরা 3টা লসাগু করব। 12, 8, 10 এর লসাগু হবে 120। এটাকে আমরা বলবো টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, টোটাল কাজ বলবো এটাকে 120টাকে। এবার এই 120 থেকে এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি কিভাবে বের করব? 3 জনের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, 3 জনের কর্মদক্ষতা এইভাবে আমরা বের করব। 120কে 12 দিয়ে ভাগ করব, যেটা 10। 120কে 8 দিয়ে ভাগ করব, সেটা হলো 15। 120কে 10 দিয়ে ভাগ করব, 12। এটা হলো কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতা মানে একদিনে কে কি পরিমাণ কাজ করতে পারে, এটাই হলো তাহার কর্মদক্ষতা। বোঝা গেল? যদি এটা টোটাল কাজ আমি ধরে নেই যে 120টা চেয়ার তৈরি করতে হবে এ বি সি একত্রে। এবার এ একদিনে তৈরি করছে 10টা চেয়ার, বি একদিনে তৈরি করছে 15টি চেয়ার, সি একদিনে তৈরি করছে 12টি চেয়ার। 3 জনে যদি একত্রে তৈরি করে তাহলে 37টি চেয়ার তৈরি করবে একদিনে। তাহলে 120টা চেয়ার তৈরি করতে হতে কতদিন সময় লাগবে? 3 জনের একত্রে কাজের পরিমাণ কিন্তু বেরিয়ে আসে। কিন্তু এখানে তা বলে নাই। এখানে প্রথম দিন এ একা তৈরি করবে, কিন্তু দ্বিতীয় দিন বি ও সি কে একত্রে নিয়ে সে কাজটি করবে। তাহলে একা যদি ও করে কয়টি চেয়ার তৈরি করবে? 10টি। কিন্তু দ্বিতীয় দিন এ বি সি কে সঙ্গে নিয়ে কাজ যদি করে তাহলে একত্রে কয়টি চেয়ার তৈরি করবে? 37টি চেয়ার তৈরি করবে কিনা? তাহলে ধরে নাও প্রথম দিন এ করলো একা, সেখানে 10টি চেয়ার তৈরি করলো। দ্বিতীয় দিন এ বি এবং সি কে নিয়ে কাজ করলো, সেখানে 37টা চেয়ার তৈরি হলো। আবার পরের দিন এ 10টি চেয়ার তৈরি করলো। তারপরের দিন আবার এ বি প্লাস সি কে নিয়ে কাজ তৈরি করলো। লক্ষ্য করো এখানেও 37টি চেয়ার তৈরি হলো। এ আবার 10টি চেয়ার তৈরি করবে পরের দিন। তাহলে এবার হিসাব করো তো, এ 3 10 30, 3 দিনে 30টা চেয়ার তৈরি করলো। এ বি সি একত্রে 37 আর 37 74, তার মানে কয়টি? 4 7 3 10, 104টি চেয়ার তৈরি হলো। কিন্তু আমাদের চেয়ার তৈরি করার কথা কতগুলি? 120টি। তার মধ্যে 104টি চেয়ার এরা অল্টারনেটিভ ভাবে তৈরি করে ফেললো। তাহলে বাকি চেয়ার আর কতটি রয়ে গেল তৈরি করতে? এখানে রয়ে গেল 16টি চেয়ার। এই 16টি চেয়ার কে তৈরি করবে? এ শেষ করে নিল শেষ দিনে 10টি চেয়ার। তাহলে বাকি পরের দিন কে করবে? এ বি সি একত্রে। এবার এ বি সি একত্রে যখন কাজটি করে তখন কয়টি চেয়ার তৈরি করে? 37টি চেয়ার। 37টি চেয়ার তৈরি করে ওরা একদিনে। তাহলে এই যে 16টি চেয়ার রইলো, এই 16টি চেয়ার তৈরি করতে ওদের কতদিন সময় লাগবে? লক্ষ্য করো 37টি চেয়ার যদি ওরা একদিনে তৈরি করে তাহলে একটি চেয়ার তৈরি করবে 1/37 দিনে, 16টি চেয়ার তৈরি করবে 16 গুণ 1/37 দিনে। এবার 16 দিয়ে 37কে ভাগ করলে 0.43 এত দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে কদিন সময় লাগলো? লক্ষ্য করো এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আর এটা। তাহলে টোটাল সময় লাগবে 5 প্লাস 0.43 দিন। তার মানে এটা বলতে পারো তোমরা 5.4 দিনে। এটা অ্যাপ্রক্সিমেট বলছে। অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। বোঝা গেল? এটা আনুমানিক একটা গড় হিসাব যেটা বলা হয়। 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে।
খুব যে সিস্টেমটা জানতে হবে, করার নিয়মটুকু জানতে হবে, না হলে কিন্তু সময় মোতাবেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। তো চলো পরের অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কে বলছে, the population of bears in a city has been growing at 3% every year. If the present population of the bear in the city 21,218, what was the population of bears 2 years ago? অর্থাৎ একটা গ্রামের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে 3% প্রতি বছর হারে। যদি বর্তমান ওই গ্রামের জনসংখ্যা 21,218 জন হয়, তবে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? অর্থাৎ সমহারে বৃদ্ধি পাচ্ছে কিংবা সমহারে হ্রাস পাচ্ছে। সমহারে বৃদ্ধি বা সমহারে হ্রাস আমরা চক্রবৃদ্ধি সূত্রটাকে দিয়ে করেছিলাম, মনে আছে সেই সূত্রটা? লক্ষ্য করো, সূত্রটা হলো পি ইন্টু 1 প্লাস মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই সূত্রটা সমহারে বৃদ্ধি হলে প্লাস হবে, সমহারে হ্রাস হলে মাইনাস হবে। এখানে পি হলো আসল লোক সংখ্যা বা আসল পরিমাণ, আর হলো কি হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এন হলো প্রত বছরের হিসাব করবে তুমি। লক্ষ্য করো, ঠিক এখানেই পি বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 21,218 জন, কিন্তু 2 বছর আগে যেহেতু জনসংখ্যা, সেই জনসংখ্যাটা কিন্তু 21,218 থেকে কম ছিল। আগের জনসংখ্যায় ধরে নিলাম আমি পি ইন্টু 1 প্লাস 2 বছর আগের জনসংখ্যা এটা, তাহলে 2 বছর পরে জনসংখ্যা 3% করে বাড়বে, তাহলে 3/100 কত বছর? 2 বছর। এবং 2 বছর পর বাড়তে বাড়তে এই জনসংখ্যাটা কত দাঁড়ালো? 21,218। বোঝা গেল? এভাবেও করা যায়। মাইনাসের সূত্র দিয়েও তোমরা করতে পারবে এই জনসংখ্যাটাকে ধরে, কিংবা 2 বছর আগের জনসংখ্যা আমি অজানা ধরলাম পি, সেটা সেই পি জনসংখ্যা যদি 2 বছর আগে থাকে, তাহলে বর্তমান জনসংখ্যা পি এর থেকে বাড়বে, তাই প্লাস করে দিলাম। কি হারে বাড়বে? 3% হারে বাড়বে। কত বছরের জনসংখ্যা তুমি হিসাব করতেছো? কত বছর পরে? 2 বছর পরে, তাই 2 লিখে দিলাম। এবার এখানে লক্ষ্য করো, পি ইন্টু এটা 100 কে 100 যোগ 3, তার মানে 103/100 তার স্কোয়ার ইকুয়াল টু 21,218, और P ইকুয়ালস টু 21,218 ইন্টু এই নিচের ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 100 যাবে উপরে, কিন্তু দুটা 100, আর নিচে 103 আসবে নিচে দুবার, যেহেতু স্কোয়ার আছে। 103 দিয়ে যদি এটাকে ভাগ করি 206 হয়ে যাচ্ছে। আবার 103 দিয়ে 206কে ভাগ করলে 2, এবার 2 দিয়ে গুণ করে নিলে 2 4টা 0, অর্থাৎ 20,000। 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 20,000, যেটা বাড়তে বাড়তে 3% হারে বাড়তে বাড়তে সেই জনসংখ্যা 21,218 জন। লক্ষ্য করো, 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে, the income of a person is 95,000 and his expenditure is 75,000. If the income is increased by 18% and the expenditure by 12%, then what will be percentage increase in his saving? অর্থাৎ এক ব্যক্তির আয় 95,000 টাকা, কিন্তু তার খরচ 75,000 টাকা। যদি ইনকাম বা আয় তার 18% বৃদ্ধি পায় এবং খরচ তার 12% বৃদ্ধি পায়, তাহলে সেভিংস অর্থাৎ সঞ্চয় কি হারে বৃদ্ধি পাবে, শতকরা কি হারে বৃদ্ধি পাবে? লক্ষ্য করো, বর্তমান আয় হচ্ছে 95,000 টাকা, কিন্তু খরচ হচ্ছে কত? 75,000 টাকা। এবার এটা 18% বাড়বে, 18% বাড়বে, এটা কিন্তু বাড়বে 12%। এবার 95,000 টাকার মধ্যে 75,000 টাকা খরচ করলো, তাহলে তার সেভিংস কত? এটা ধরে নাও ইনকাম, এটা এক্সপেন্ডিচার এবং এটা সেভিংস। তাহলে 95,000 টাকা আয় করে 75,000 টাকা খরচ করলে তার সেভিং কত হচ্ছে? 15,000, না 20,000। তার সেভিং হলো 20,000, কিন্তু এটা 18% বৃদ্ধি পেল। 18% মানে কত বৃদ্ধি পাবে? 118 টাকা হয়ে যাবে 100 টাকার মধ্যে থেকে, আর 95,000-এর মধ্যে কত বাড়বে? বোঝা গেল? 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 95 দিয়ে 118কে গুণ করলে হবে
এটা 11,210 হয়ে যাবে, পাশে একটা শূন্য আছে। আবার এখানে 12% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে 75,000 এর 12% মানে 112 ডিভাইডেড 100 হয়ে যাবে। 2 শূন্য এখানেও বাদ দিয়ে দিলাম। 112 কে 75 দিয়ে গুণ করলে দাঁড়াবে, এখানে দাঁড়ালো 84,000। এবার লক্ষ্য করো, 112,000 হলো তার ইনকাম, বর্তমান ইনকাম বেড়ে, আর বর্তমান খরচ হলো 84,000। তাহলে বর্তমান সঞ্চয় কত, সেভিংস কত, এটার থেকে এটা মাইনাস করে দাও। তাহলে মাইনাস করে দিলে 100, আর 112 থেকে 84 বিয়োগ করব, 8 4 12, 9 10 11, 28,100। আগে সঞ্চয় ছিল কত, 20,000, আর এখন সঞ্চয় কত দাঁড়ালো, 28,100। তাহলে সঞ্চয় তো বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল, মাইনাস করে দাও দুটা, মাইনাস করে দিলে 8,100 বৃদ্ধি পেল, তাই তো। এই 8,100 বৃদ্ধি পেল কতর মধ্যে, 20,000-এর মধ্যে থেকে 8,100 টাকা বৃদ্ধি পেল। তাই পার্সেন্টেজ হবে 8,100 ডিভাইডেড 20,000 ইন্টু 100, শতকরা বৃদ্ধির হার। এখানে 4 শূন্যের সঙ্গে এখানকার 4 শূন্য আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 81 কে 2 দিয়ে ভাগ করব, আর 81 কে 2 দিয়ে ভাগ করলে 40.5%। হ্যাঁ, লক্ষ্য করো, তাহলে তার সেভিংস বা সঞ্চয় 40.5% বৃদ্ধি করবে, যা কিনা অপশন নম্বর 4-এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। মোহন সেলিং এ টেবিল at rupees 2,832. If his profit 18%, what is the cost price of the table? খুব সহজ অঙ্ক। এখানে টেবিলটার বিক্রয় মূল্য বলে দিচ্ছে 2,832 টাকা, কিন্তু তার লাভ হয়েছে 18%। টেবিলটির ক্রয় মূল্য কত? টেবিলটির বিক্রয় মূল্য আছে 2,832 এবং তার লাভ বলছে 18%। লাভ 18%, তাহলে ক্রয় মূল্য আমরা বের করব। ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড 118 ইন্টু 2,832। 118 দিয়ে এটাকে ভাগ করে দাও 24, 24 দিয়ে 100 কে গুণ করে দাও 2,400, অর্থাৎ টেবিলটার ক্রয় মূল্য 2,400 টাকা। লক্ষ্য করো, এটারই অপশন 4-এর সঠিক উত্তরটি রয়েছে। কি এটা কি বুঝতে অসুবিধা হলো? অসুবিধার কোনো কিছু নেই। 18% লাভ মানে কি, 100 টাকার দ্রব্য বিক্রি করবে 118 টাকায়, বা 118 টাকা বিক্রয় মূল্য হলে সেই দ্রব্য ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত, 100 ডিভাইডেড 118, আর 2,832 টাকা হলে তখন কত দাঁড়াবে, 2,832। সেটাই আমি শর্ট ফর্মে এখানে করছি। এবার ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কে একটা চক্রবৃদ্ধির এই অঙ্ক আছে। ইন হাউ মাচ টাইম ইন ইয়ার্স would 80,000 amount to 1,70,128 at the 10% per annum rate of interest compounded yearly? অর্থাৎ কত বছর পরে 80,000 টাকা 1,17,128 টাকা দাঁড়াবে? 1,17,128 টাকা। এবার সেই চক্রবৃদ্ধির সূত্র কিছুক্ষণ আগে আমি দেখালাম, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কি সূত্রটা ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি হলো আসল, যেটা আমার 80,000, ইন্টু 1 প্লাস আর হলো 10% ডিভাইডেড 100 টু দি পাওয়ার এন আমার জানা নেই, সময় আমার জানা নেই। সুদে এবং আসলে গিয়ে দাঁড়ালো কত, 1,17,128। বোঝা গেল? এখানে শূন্য শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 80,000 ইন্টু, এটা হলো দশকে 10 যোগ 1, তার মানে 11/10 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এবার সেই 80,000 কে যদি এদিক থেকে বাদ দেওয়া যায়, তাহলে এই পাশে দাঁড়াবে 1,17,128, নিচে দাঁড়াবে তোমার ভাগ করে দিলে 80,000। বোঝা গেল? এইভাবেও শর্ট ফর্মে তোমরা করে নিতে পারো। এবার এখানে এই জিনিসটা খেয়াল করবে যে এখানে 11/10 আছে, তাহলে সুতরাং তোমাকে এখানেও 11/10 করতে হবে। 11/10 এর পাওয়ার সে তুমি 2 3 4 5 7 তুমি যাই করো না কেন, এই সংখ্যাটা আসবে। এবার 10 করতে গেলে নিশ্চয়ই এখানে 8 রাখা চলবে না, তাহলে আমি
8 দিয়ে ভাগ দিয়ে দেব। 8 দিয়ে ভাগ দিলে 10,000। এবার 8 দিয়ে এটাকে ভাগ দিলে 8 অক্ষে 8, 3 4 8 32, 5 51, 8 দিয়ে 6 8 48, 3 32, 4 8 32, 8 অক্ষে 8। লক্ষ্য করো 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার এই সংখ্যাটাকেই লক্ষ্য করো, আমি এখানে 10,000 আছে, তাই 10,000কে আমি 10 লিখলাম। তাহলে 10 এর পাওয়ার কতবার, অর্থাৎ 10 কতবার বসালে 10,000 হবে? 4 বার। তাহলে উপরের সংখ্যাটাও ঠিক সেরকমই আসবে, 11 তোমার 4 বার হয়ে যায়। বোঝা গেল? 11/10, 11/10, অর্থাৎ বেস দুইটা আমার সমান, তার মানে পাওয়ার দুইটা আমার ইকুয়াল হবে। তাহলে x ইকুয়াল টু কত? 4 বছর। কি বোঝা গেল? সেই ৮০,০০০ টাকা 4 বছরে ১,১৭,০২৮ টাকা দাঁড়াবে 10% চক্রবৃদ্ধি সুদের হার, যেটা ১ নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কিংবা তোমরা যদি চক্রবৃদ্ধি আমার এই ভিডিওগুলি দেখে থাকো, তাহলে চক্রবৃদ্ধির আরো একটা টেকনিক আছে, আমি দেখিয়েছিলাম সেখানেই। তোমরা যদি দেখে না থাকো, একবার রিকোয়েস্ট করব ভিডিওগুলি দেখো, অঙ্কগুলি খুব ভালো লাগবে। কিভাবে ৮০,০০০ টাকা, আমি সংক্ষেপে একবার দেখিয়ে দিচ্ছি। ৮০,০০০ টাকা 10% হারে আমি সুদ বের করব। ৮০,০০০ টাকা 10% হারে, 10% হারে বের করতে গেলে তাহলে ৮০,০০০ টাকা 10% কত হবে? 10% মানে নিচে ১০০, ১০০-র ২ শূন্য বাদ দিয়ে দাও, ৮০০ থেকে যায়। ৮০০কে ১০ দিয়ে গুণ করলে ৮,০০০ টাকা। এটা প্রথম বছর। দ্বিতীয় বছরও তোমার একই দাঁড়াবে ৮,০০০। তৃতীয় বছরও তোমার দাঁড়াবে ৮,০০০। সুদ কত হবে? লক্ষ্য করো, ৮০,০০০ টাকা রেখে তুমি পাচ্ছ কত? ১,১৭,১২৮ টাকা। তাহলে বলো তো সুদ কত? কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমরা বের করব, ১,১৭,১২৮ থেকে ৮০,০০০ বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে ১২৮, এখানে ৭ ৩ কত? ৩৭,১২৮। অর্থাৎ ৩৭,০০০ এর কাছাকাছি তুমি, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট, এটা এসআই। সিম্পল ইন্টারেস্ট বের করো ৩৭,০০০ এর কাছাকাছি। তাহলে এখানে ৩ ৮ ২৪, আরেকবার যদি ৮,০০০ দিয়ে দেই, কত দাঁড়াচ্ছে? ৪ ৮ ৩২,০০০, অনেকটা কাছাকাছি। কিন্তু যদি আমি ৫ বার দিয়ে দেই, ৫ ৮ কত? ৪০,০০০, যেটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সুদ তো আমার বেশি হতেই পারে না, কম্পাউন্ড ইন্টারেস্ট এটা, আর আমি এখানে বের করতেছি কিন্তু সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট টোটাল দাঁড়ালো কত তোমার? ৪ ৮ ৩২,০০০ টাকা। এবার বাকিটা জানার জন্য প্রথম বছরে একবার, দ্বিতীয় বছরে দুবার, তৃতীয় বছরে কিন্তু ৩ বার, চতুর্থ বছরে ৪ বার হিসাব করতে হবে। বোঝা গেল? আমি জাস্ট সংক্ষেপে তোমাদের একটা হিন্টস দিয়ে দিলাম। ৮০,০০০ টাকা ৪ বছরে ৩২,০০০ টাকা সরল সুদ দাঁড়ালো। আর বাকিটা সুদের উপর সুদ, যেটাকেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে থাকি। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ৮০,০০০ টাকা তোমার কতদিন ব্যাংকে জমা রয়ে গেল। ১ বছর, ২ বছর, ৩ বছর, 4 বছর। ৪ বছর হলো তোমার সঠিক উত্তর। যেই অঙ্কটারও উত্তর ৪ আসে। এবার বাকিটা জানার জন্য আমি আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা পারলে এরপর ওই ভিডিওগুলো দেখে নাও। খুব ইজি। ১১ নম্বর অঙ্কে বলছে, 5 bells start commencing together at 9 a.m. They ring at the interval of 12 seconds, 18 seconds, 24 seconds, 36 seconds and 45 seconds. At what time do the bell ring together again? অর্থাৎ এখানে বলছে যে ৫টি ঘন্টা একত্রে একসঙ্গে ৯টার সময় বাজলো, কিন্তু তারা পৃথকভাবে ১২ সেকেন্ড, ১৮ সেকেন্ড, ২৪ সেকেন্ড, ৩৬ সেকেন্ড ও ৪৫ সেকেন্ড অন্তর বাজে। তাহলে ঘন্টাগুলি কখন একসঙ্গে আবার একত্রে বাজবে? আমরা এই যে অন্তর অন্তর ঘন্টাগুলি বাজে, সেই অন্তরগুলোর আমরা লসাগু করব। সেই সময়ের অন্তরগুলির আমরা লসাগু করব। লসাগু কিভাবে? লক্ষ্য করো, ১২, ১৮, ২৪, ৩৬ এবং ৪৫ এর লসাগু করব। লসাগু করলে প্রথমে ২ দিয়ে দেব ৬, ২ দিয়ে দিলে ৯, ২ দিয়ে ১২, ২ দিয়ে ১৮, ২ দিয়ে ৪৫। আরেকবার ২ দিয়ে দিব, ২ দিয়ে দিলে ৩, ৯, এটা ৬, এটাও ৯, এটা ৪৫। এবার ৩ দিয়ে দিব। ৩ দিয়ে দিলে এটা ১, ৩, ২, ৩, ৩ দিয়ে দিলে এটা ১৫। ১৫। আরেকবার ৩ দিয়ে দেব। ৩ দিয়ে দিলে ১,
1 2 1 এটা হলো 5। এবার লসাগু হিসাব করো। 5 দুগুণা 10, 3 দশে 30, 3 তিরিশে 90, 90 দুগুণা 180, 180 দুগুণা 360। 360 সেকেন্ড পর ঘন্টাগুলো একসঙ্গে আবার একত্রে বাজবে। তাহলে 360 সেকেন্ড মানে হলো 6 মিনিট। হ্যাঁ, 6 মিনিট পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তো যেখানে সকাল ৯টার সময় একসঙ্গে ঘন্টাগুলো বাজছিল, 6 মিনিট পর আবার একসঙ্গে বাজলে তখন ঘড়িতে সময় দাঁড়াবে ৯টা ৬ মিনিট। অর্থাৎ ৯টা ৬ AM বললাম। কি অসুবিধা হলো? খুব ছোটবেলার অঙ্ক। লক্ষ্য করো অপশন নম্বর ২ এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে, এ spent 45% of his salary on food and donate 5% on his salary and old age home. If he spent rupees 28,500 on food and old age home, then what will be the salary of A? অর্থাৎ এক ব্যক্তি এ তার 45% স্যালারির খরচ করে খাওয়ারের জন্য এবং 5% ডোনেট করে একটি পুরনো বাড়ির জন্য, ওল্ড এজ হোম, পুরনো বাড়ির জন্য। সে যদি 28,500 টাকা খাওয়া এবং পুরনো বাড়ির জন্য খরচ করে থাকে, তাহলে এর আয় কত? খুব সহজ অঙ্ক। লক্ষ্য করো 28,500 টাকা কি দেওয়া আছে? তার খাওয়া এবং ওই পুরনো বাড়ির বাবদ খরচ। কিন্তু খাওয়া খরচ বাবদ তার 45% এবং সে পুরনো বাড়িটাকে দান করে 5%, তার মানে টোটাল 50%। আর এই টোটাল 50% খরচ মানেই তার 28,500 টাকা। তাহলে বলো 100% মানে কত? 100% হলো 28,500 ডিভাইডেড সেই 50 ইন্টু 100। অর্থাৎ এটা দিয়ে ভাগ করে দিলে 2 আর 28 দুগুণে 56 আর 57। তাহলে ওই ব্যক্তির আয় কত? 57,000 টাকা। লক্ষ্য করো অপশন নম্বর 2 এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। 13 নম্বর অঙ্ক বলছে, এ কোন অফ রেডিয়াস ইজ 9 সেন্টিমিটার and height is 15 centimeter is melt and made into a cylinder of height 45 centimeter. The diameter of the cylinder is. একটি শঙ্কু যার ব্যাসার্ধ আছে 9 সেন্টিমিটার, উচ্চতা আছে 15 সেন্টিমিটার, তাকে গলানো হলো এবং গলিয়ে একটা চোঙের আকৃতি দেওয়া গেল। যে চোঙটির উচ্চতা 45 সেন্টিমিটার, সেই চোঙটির ডায়ামিটার অর্থাৎ ব্যাস কত? ব্যাস নির্ণয় করতে বলছে। লক্ষ্য করো এরকম অঙ্কটা, একটা শঙ্কু দেওয়া আছে, এরকম আকারের শঙ্কু, যার উচ্চতা বলে দেওয়া আছে 15 এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে 9 সেন্টিমিটার। এটাকে মেল্ট করা হলো, মেল্ট করে একটা সিলিন্ডার দেওয়া হলো, এইভাবে একটা সিলিন্ডারে কনভার্ট করা হলো। এই সিলিন্ডারের হাইট, এখান থেকে এই হাইট বলে দেওয়া আছে 45 সেন্টিমিটার। তাহলে এর রেডিয়াস কত? তুমি রেডিয়াস বের করো, রেডিয়াস থেকে ডাবল করে দিলে সে তুমি ডায়ামিটার পেয়ে যাবে। তাহলে বলো এর আয়তনটাই তো এটা দিয়ে তৈরি হইলো। তাহলে এর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এর আয়তন হলো পাই আর স্কয়ার এইচ। এই দুটা ইকুয়াল। এবার এর মান এর জায়গায় বসিয়ে দাও, এর মান এর জায়গায় বসিয়ে দাও, তাহলে অঙ্ক শেষ। এবার এখানে উভয় পাশে পাই আর পাই আমি কেটে দিয়ে দেব। তাহলে 1/3 ইন্টু আর এর স্কোয়ার, আর মানে কত? এর 9, তাহলে 9 9 81 ইন্টু এইচ কত? 15 ইকুয়ালস টু এর আর এর মান আমার জানা নেই, আর স্কোয়ারে থেকে গেল, আর এইচ এর মান 45। 3 দিয়ে এটাকে ভাগ করে দেব 5, 3 5 15। আবার 5 দিয়ে এটাকে ভাগ করে দেব 9, 9 দিয়ে 81 কে ভাগ করে দেব, কত হয়ে যাবে? 9। তাহলে আর স্কোয়ার এর ভ্যালু কত দাঁড়ালো? আর স্কোয়ার মানে 9, তার মানে আর ইকুয়ালস টু রুট অফ 9। আর রুট 9 মানে আমরা বলি প্লাস মাইনাস 3। কিন্তু আর যেহেতু ব্যাসার্ধ একটা দৈর্ঘ্যের একক, তাই এক্ষেত্রে মাইনাস তার নেগলিজিবল, মাইনাস তো উপেক্ষা করবে। তাহলে আর এর মান কত? 3। এই আর মানে হলো রেডিয়াস 3 সেন্টিমিটার, আর তোমাকে বলছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার হয়ে যাবে 3 এর ডাবল, অর্থাৎ 3 দুগুণা 6 সেন্টিমিটার। লক্ষ্য করো 4 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো নেক্সট অঙ্কটি দেখি। নেক্সট অঙ্কটি একটি ছকের মাধ্যমে দেওয়া আছে, এ পারসন রাইড বাইসাইকেল ইন 4 ডিফারেন্ট ওয়ে টু রিচ ডেস্টিনেশন
ডিটারমাইন দি এভারেজ স্পিড অফ দি ডিউরিং হোল জার্নি। প্রথমে এ রাস্তা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 20 কিলোমিটার গেল, দ্বিতীয়ত 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 15 কিলোমিটার গেল, 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 কিলোমিটার এবং 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ চেয়েছে। এখানে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ বের করতে গেলে তোমাকে মোট ডিস্টেন্স বের করে নিতে হবে আর টোটাল টাইম বের করে নিতে হবে। মোট ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ডিভাইডেড করে দিলে এভারেজ স্পিড। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স তো তোমার জানা আছে 20 কিলোমিটার, 15 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 24 কিলোমিটার, কিন্তু টোটাল টাইম দেওয়া নেই। আর টোটাল টাইম বের করার জন্য লক্ষ্য করো এভারেজ স্পিড আমি সংক্ষেপে করে দিচ্ছি। এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম। টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্স তোমার বলে দেওয়া আছে 20, 15, 10 এবং 24 কিলোমিটার ডিভাইডেড টাইমটা বের করার জন্য এই 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে তার সময় লাগবে কত? 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 24 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার লক্ষ্য করো 20 আর 10 30, 30, 40, 45, 45 আর 20 65, 69 ডিভাইডেড এখানে 4 যোগ এখানে ভাগ করে নিলে 5, এখানে 5 আবার এখানে 6, তার মানে 69 ডিভাইডেড 5 5 10 আর 6 4 10 10 10 20, 20 দিয়ে ভাগ করে দাও, 3 20 60 দশমিক 90, 4 20 80, 10 100, 5 20 100। 3.45 কিলোমিটার পার আওয়ার হলো তার গড় স্পিড বা এভারেজ স্পিড। লক্ষ্য করো অপশন নম্বর 2 এ তোমাদের সঠিক উত্তরটি। চলো পরের অঙ্কটি দেখি। 15 নম্বর অঙ্ক বলছে দিয়া বট এ কার ফর 3,50,000 and sold it 4,35,000. What is her percentage of profit? Correct up to 1 decimal place. অর্থাৎ দিব্যা একটি গাড়ি কিনেছিল যেটা 3,50,000 এবং সেটি বিক্রি করছিল 4,35,000 টাকায়। তার শতকরা লাভের হার কত? এক ঘর দশমিক পর্যন্ত আসন্ন মানে বের করতে বলছে। এ কারটা কিনেছিল 3,50,000 টাকায়, এটা সিপি কস্ট প্রাইস। সেই কারটি বিক্রি করছিল 4,35,000 টাকায়। তাহলে বলো তার প্রফিট কত? প্রফিট মাইনাস করে দাও 3 শূন্য, এখানে 5, এখানে 8, 85,000 টাকা। তাহলে এই 85,000 টাকা তার লাভ হলো। কত টাকার উপরে 85,000 টাকার লাভ হলো? এবার পার্সেন্টেজ অফ প্রফিট বের করার জন্য 85,000 ডিভাইডেড এটা লাভ হয়েছিল 3,50,000 টাকায়। 3,50,000 ইন্টু শতকরা মানে 100। এবার এখানকার 4 শূন্যের সঙ্গে 2 শূন্য, এখানকার 2 শূন্য, 4 শূন্য কেটে দিলাম। 5 দিয়ে ভাগ করে দেব 7, 5 দিয়ে ভাগ করে দেব 17, 170, তার মানে 170/7, তাহলে 7 দুগুণে 14, থাকবে 3 30, 4 সাথে 28, 29, 30, 20, প্রায় 3 সাথে 21, অর্থাৎ 24.3% তার শতকরা লাভ হয়েছে। এটা দশমিকের পর আমি এক ঘর করে পুরো আসন্ন মানে উত্তর দিয়ে দিলাম। লক্ষ্য করো অপশন নম্বর 2 এ তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 16 নম্বর অঙ্ক একটি বীজগণিতের অঙ্ক। এক্স ওয়াই এর অনুপাত দিয়ে বলে দেওয়া আছে 5x - 2y is to x - 2y equals to 9:7, then find the value of 9x divided 13y. খুব ইজি অঙ্ক, অনুপাত সমানুপাতেরই মতো। লক্ষ্য করো 5x - 2y is to x - 2y equals to 9:17 হলে তোমার কাছে চেয়েছে 9x divided 13y এর মান কত। এখানে
5x minus 2y divided x minus 2y equals to 9/17, কারণ অনুপাতকে আমরা ডিভাইডেড করতে পারি। এবার বজ্রগুণন কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে 5×17 85x মাইনাস 17 দুগুণি 34y ইকুয়ালস টু 9x মাইনাস 9 দুগুণি 18y। এবার 9x টা এই পাশে নিয়ে এসো, মাইনাস করে দাও। 9 85 সঙ্গে মাইনাস করে নিয়ে আসি 85x মাইনাস 9x, আর এদিকে 34 এ পাশে প্লাস হয়ে গেল মাইনাস 18y। এবার এটা বিয়োগ করে নিলে 9 6 15 76x, আর এদিকে বিয়োগ করে নিলে 8 6 14 2 1 16y। 4 দিয়ে ভাগ করে দেবো, 4 4 16, 4 দিয়ে ভাগ করে দেবো, 4 19 76, তার মানে 19x ইকুয়াল টু 4y। তাহলে x ডিভাইডেড y ইকুয়াল টু করবো 4 ডিভাইডেড 19। বোঝা গেল? এবার x ডিভাইডেড y এর মান চাইনি, তোমার কাছে চেয়েছে 9x ডিভাইডেড 13y। তার মানে এটাকে তুমি গুণ করো 9 ডিভাইডেড 13, তাহলে এটাকেও গুণ করতে হবে 9 ডিভাইডেড 13। কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে দাঁড়ালো 9x ডিভাইডেড 13y, আর এখানে গুণ করে দাও 4 9 36, আর 13 আর 19 গুণ করলে অর্থাৎ 9x ডিভাইডেড 13y এর মান 36 ডিভাইডেড 247, যা কিনা 3 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি অঙ্কগুলি বোঝা যাচ্ছে? অঙ্কগুলি বুঝতে কোথাও অসুবিধা হলে ভাই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, কারণ এই এসএসসি জিডির অঙ্কগুলি কম্পিটিটিভ লেভেল অনেক। এই কম্পিটিটিভ লেভেলে তোমাকে টিকতে গেলে খুব কম সময়ে অঙ্কগুলি করে দিয়ে আসতে হবে। তো চলো ঝটাপট পরের অঙ্কটি দেখে নেই। পরে 17 নম্বর অঙ্কে বলছে এ কার কভার্ড 240 kilometer in 5 hours. If they travel with half of its usual speed, then how much more time will be taken to cover the same distance? অর্থাৎ এখানে বলছে যে একটি গাড়ি 240 কিলোমিটার 5 ঘন্টায় অতিক্রম করে যদি তার গতিবেগ সাধারণ গতিবেগের অর্ধেক করা হয়, হাফ করা হয়, তাহলে কত ঘন্টা সময় বেশি লাগবে ওই দূরত্ব অতিক্রম করতে। লক্ষ্য করো 240 কিলোমিটার 5 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে তার স্পিড কত বলো? স্পিড হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টাইম, 4 5 20 5 8 40, অর্থাৎ 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই 48 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে স্পিড হাফ করে দেওয়া হচ্ছে, তাহলে হাফ করে দিলে হাফ মানে কত 24, অর্থাৎ 24 কিলোমিটার। তাহলে 240 কিলোমিটার সেই 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে সময় লাগবে কত 10 ঘন্টা। আগে সময় লেগেছিল সেখানে 5 ঘন্টা, আর এখন সময় লাগছে সেখানে 10 ঘন্টা। তাহলে কত ঘন্টা বেশি? অর্থাৎ 10-এর থেকে 5 মাইনাস করে দাও, 5 ঘন্টা বেশি সময় লাগলো অতিরিক্ত। 2 নম্বর অপশনে যেটা সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 18 নম্বর খুব ইজি অঙ্ক। এক্স bought 40 pencil for total of rupees 180 and bought 2 dozen of pen for rupees 180. Find the difference of the price 1 pen and 1 pencil. অর্থাৎ এখানে 180 টাকা দিয়ে সে 40টি পেন্সিল কিনেছিল এবং 180 টাকা দিয়ে 2 ডজন কলম কিনেছিল। একটি পেন্সিল আর একটি কলমের দামের পার্থক্য চেয়েছে। খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো, কলমের মূল্য যদি বা পেন্সিলের মূল্য যদি আমরা বের করি, 180 কে 40 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে 0 0 বাদ দিয়ে দেব, 2 দিয়ে ভাগ দিলে এটা 9, 9/2, তার মানে 4.5 টাকা পেন্সিল। এবার কলমের মূল্য যদি CP2 আমরা বের করি, 180 টাকায় কিন্তু 2 ডজন কিনছে, 2 ডজন মানে 24টি, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 12, 12 দিয়ে ভাগ করে দিলে এটা 15, তার মানে 15/2 মানে কত 7.5 টাকা। তাহলে একটি কলমের মূল্য 7.5 টাকা বা 7 টাকা 50 পয়সা, যেখানে একটা পেন্সিলের মূল্য 4 টাকা 50 পয়সা, তাহলে তাদের দামের ডিফারেন্স কত 3 টাকা। লক্ষ্য করো 2 নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 19 নম্বর অঙ্কে আমার বোধহয় বলতে লাগবে না। লক্ষ্য করো, হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার আর 40 and 50, অর্থাৎ 40 এবং 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যা কোনগুলি এটুকু খেয়াল করো, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলিই মৌলিক সংখ্যা। তাহলে 40 ও 50-এর মাঝখানে মৌলিক সংখ্যা বলতে কোন সংখ্যাটিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ যাবে না?
সেটা 41, 43 এবং 47। এই সংখ্যা তিনটি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এবং এই তিনটি সংখ্যাই 40 থেকে 50-এর মাঝখানে। সুতরাং 40 ও 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার সংখ্যা হলো তিনটি। বোঝা গেল? 20 নম্বর অঙ্কে লক্ষ্য করো, a dealer allowed a discount of 20% on mark price of rupees 72,000 of an article and incurred a loss of 10%. What discount should be allowed the mark price so that the gain of rupees 440 on the article? অর্থাৎ একটি দ্রব্যের উপরে এক ডিলার 20% ডিসকাউন্ট দিল, যার মার্ক প্রাইস বা লিখিত মূল্য ছিল 72,000 কোনো একটি দ্রব্যের, এবং সেই দ্রব্যটি বিক্রি করে তার 10% লস হয়েছে। যদি লিখিত মূল্যের উপর কি পরিমাণ ডিসকাউন্ট দিলে পরে সে 440 টাকা লাভ করবে সেই দ্রব্যটিতে। খুব ইজি অঙ্ক। প্রথমে মার্ক প্রাইস বা লিখিত মূল্য আছে তার 72,000, লস করেছিল 10%, কিন্তু সে ডিসকাউন্ট দিয়েছিল সে 20%। এবার ডিসকাউন্ট 20% দিয়েছিল, ডিসকাউন্ট কিসের উপরে দেয়? মার্ক প্রাইসের উপরে তো ডিসকাউন্ট দেয়। তাহলে মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিয়ে সে কত টাকায় বিক্রি করলো? অর্থাৎ সেলিং প্রাইস বের করব। 100 টাকার দ্রব্য তাহলে বিক্রি করছিল কত টাকায়? 80 টাকায়। তাহলে 1 টাকার দ্রব্য 80/100, 72,000 টাকার দ্রব্য। লক্ষ্য করো, 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দিলাম। 8 দুগুণে 16, 27 56, 57, 2 শূন্য, 57,600 টাকায় বিক্রি করছিল। কিন্তু 57,600 টাকায় বিক্রি করেও তার 10% লস হয়েছিল, ক্ষতি হয়েছিল। তাহলে বলো সেই দ্রব্যের ক্রয় মূল্য কত? এবারে আমরা যাব ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করার জন্য 100 টাকার দ্রব্য কত টাকায় বিক্রি করছে? 90 টাকায়। উল্টাভাবে বলতে হবে, 90 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা ডিভাইডেড 90 ইন্টু 57,600 টাকা যেখানে বিক্রয় মূল্য। এখানকার শূন্য এখানকার শূন্য বাদ দিয়ে দাও, 9 দিয়ে এটাকে ভাগ করে দাও। 6 9 54, 3 36, 4 9 36। তাহলে এখানে দাঁড়ালো 6 4, এখানে 1 শূন্য, এখানে 2 শূন্য, 3 শূন্য। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য দাঁড়ালো 64,000, যেটা বিক্রি করেছিল 57,600 টাকা, এবং যার লিখিত মূল্য ছিল 72,000। তাতেও দোকানির 10% লস হয়েছিল। কিন্তু এই জিনিসটাকে এবার সেই লিখিত দামের উপর কি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে সে 440 টাকা লাভ করবে? শুধু 440 টাকা যদি এখান থেকে লাভ করতে চায়, সেই দ্রব্যটির বিক্রয় মূল্য কত দাঁড়াবে বলো তো? বিক্রয় মূল্য দাঁড়াবে এর সঙ্গে 440 যোগ করতে হবে। 440 যোগ করলে 64,440 টাকা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য। কিন্তু দ্রব্যটির লিখিত মূল্য কত ছিল? 72,000। মার্ক প্রাইস যেটা ছিল 72,000। তাহলে কতটা ডিসকাউন্ট দিতে হবে? ডিসকাউন্ট দিতে হবে 0, এখানে 6, 5 5, এখানে 5 7, 7,560 টাকা ডিসকাউন্ট দিতে হবে। এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট? এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 7,560 টাকা। এবার পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, এই 7,560 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 72,000 জিনিসের উপরে। তাহলে 100 টাকার উপরে কত ডিসকাউন্ট দিচ্ছে? এটা এখানকার 3 শূন্যের সঙ্গে এখানকার 3 শূন্য কেটে দেব, আর 72 দিয়ে এটাকে ভাগ করলে 72 কে 72, 0 আর 6 10.5%। লক্ষ্য করো, তাহলে ডিসকাউন্ট এবার কত পার্সেন্ট দিতে হবে? 10.5%। এই গেল তোমাদের এসএসসি জিডি 2022 সালে যে মর্নিং শিফটের পরীক্ষাটা হয়েছিল, পুরো 20টি অঙ্ক আমি সলভ করে দেখালাম। চলো আজ এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কষ্ট করে একটু দেখে নিও, কারণ এসএসসি জিডির পরীক্ষায় বসতে গেলে এই অঙ্কগুলি ভাই খুব কম সময়ে তাড়াতাড়ি করতে হবে। কাজে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে কি নতুন? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। তোমাদের জন্য এরকম ভিডিও প্রচুর আপলোড করে থাকি, কাজে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।